তিন ক্রমের ম্যাজিক বর্গে ঘর সংখ্যা থাকে কয়টি? 9টি ঘর সংখ্যা থাকে। কিভাবে? 3 গুণ 3 গুণ করলে হচ্ছে 9। তিন ক্রম বুঝবো কিভাবে? যে কোনো এক পাশে ঘর সংখ্যা গণনা করতে হবে, যেমন 1 2 3। আবার যদি এই পাশে গণনা করি দেখা যাচ্ছে 1 2 3 তিনটি ঘর আছে, এজন্য একে আমরা তিন ক্রম বলতে পারি। তো ম্যাজিক বর্গ গঠন করতে গেলে অনেক সময় অনেকে অনেক সমস্যায় ভোগে, অনেকে অনেক সমস্যার কারণে বুঝতে পারে না, যেটা আজকে আমরা খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে তিন ক্রমের ম্যাজিক বর্গের এই পদ্ধতিটা আমরা একটা সাধারণ পদ্ধতিতে করার চেষ্টা করব। তো এই পদ্ধতিতে প্রথমে দেখতে হবে এই ঘরের, এই 9টি যে ঘর আছে, ঘর সংখ্যা আছে, এই ঘরের সর্বমাঝের ঘর যেটা সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এই ঘর, এখানে 9টি ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9। এই ঘরের মাঝের ঘরটা হচ্ছে এইটা, আমরা বুঝতে পারতেছি এই চিহ্নটা হচ্ছে মাঝের ঘর। এখানে আমরা বসাবো হচ্ছে 5। প্রথমে এটা কাজ, প্রথমে হচ্ছে আমরা এই মাঝের ঘরে 5 বসাবো, যেটা তিন ক্রমের ক্ষেত্রে প্রযোজ্য। 5 কেন বসালাম? দেখা যাচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যায় মাঝের সংখ্যাটা কিন্তু 5 বা 5, এজন্য আমরা এখানে 5 নিলাম। কারণ 5 যদি আমরা মাঝে বসাই তাহলে সবগুলো সংখ্যায় আমরা মেলাতে পারবো। তো এখন কথা হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গে যোগফল কত এটা আগে বুঝতে হবে। যোগফল যদি আমরা বুঝতে না পারি, কিংবা প্রতি পাশে যোগ করে যোগফল কত হবে সেটা যদি বুঝতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারবো না। আসলে এটা ম্যাজিক বর্গ বলা হয় কেন? ম্যাজিক বর্গ বলা হয় এই কারণেই যে আমরা যে কোনো পাশে যোগ করে একই মান পাবো। এই পাশে যোগ করেও যা পাবো, এই পাশে যোগ করেও তাই পাবো, এই পাশে যোগ করেও তাই পাবো, এই পাশে যোগ করেও তাই পাবো, আবার কর্ণ বরাবর যোগ করেও তাই পাবো, এই কর্ণ বরাবর যোগ করেও তাই পাবো। তাহলে তিন ক্রমের ক্ষেত্রে ম্যাজিক বর্গের সমষ্টি কী সেটা পাওয়া যায় একটা সূত্রের মাধ্যমে। সূত্রটা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2 বা 2, এখানে অনও লিখতে পারি। তাহলে এখানে n বলতে বোঝাচ্ছে ক্রম সংখ্যা। n মানে হচ্ছে ক্রম সংখ্যা। n কত ক্রম? এটা 3 ক্রম। তাহলে 3 লিখি, 3 গুণ এখানে 3 স্কোয়ার যোগ 1 ভাগ 2, তার মানে 3 গুণ 3 স্কোয়ার যোগ 1, 9-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 10, 10/2, 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে 5, 3 5-এ 15। তার মানে তিন ক্রমের ম্যাজিক বর্গে সব পাশেই যোগ করলে যোগফল 15 হবে। তো আমরা এবার সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে যেটা বললাম যে এই 9টি ঘরে সর্বমাঝের ঘরে 5 বসাতে হবে। এরপরে প্রত্যেকটা কোণায় আমরা জোড় সংখ্যা বসাবো। 1 থেকে 9 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলো বসাবো। যেমন কোনগুলো? যে 2 4 6 8, এগুলো প্রত্যেকটা কোণাতে বসাতে হবে, প্রত্যেকটা কোণাতে। তাহলে এখানে 2 বা 2 4 6 8 নিলাম। মোটামুটি আমাদের অর্ধেক কাজ শেষ। এরপরে যা করতে হবে, দেখতে হবে এই পাশের এই দুইটা সংখ্যা যোগ করে আমরা দেখি 6 আর 2 হচ্ছে 8। এই 15 পেতে হলে আর কত যোগ করতে হয় এখানে? মানে বোঝাতে যাচ্ছি যে এই পাশে 6 আর 2 আছে, মাঝখানে একটা সংখ্যা নেই, এই সংখ্যাটা বসাতে হবে। কিন্তু এই সংখ্যাটা বসানোর জন্য আমাদের কিন্তু চিন্তা করে বসাতে হবে। এখানে সংখ্যা বাদ রয়েছে কী কী? এই যে 1 বাদ আছে, 3 আছে, তারপরে হচ্ছে 7 আছে, তারপরে আছে হচ্ছে 9। এক কথায় বিজোড় সংখ্যাগুলো আছে। তো বিজোড় সংখ্যাগুলো কোথায় কোনটা বসাবো সেটা একটু চিন্তা করে বসাতে হবে। কিভাবে চিন্তা করব? যেমন 6 আর 2 হচ্ছে 8। 15 পেতে হলে 15 পেতে হলে আর কত যোগ করতে হয়? নিশ্চয়ই 6 আর 2 8, 8-এর সাথে 7 যোগ করলে কিন্তু আমরা 15 পেয়ে যাচ্ছি। 15 আমরা কেন মেলাবো? কারণ তিন ক্রমের ম্যাজিক বর্গের যদি আমরা প্রত্যেকটা সাইডে যোগ করি সেগুলো 15 হবে। এই কারণে আমরা এখানে বসাবো হচ্ছে 7। আবার এই যদি নিচের দিকে দেখি 6 আর 2 হচ্ছে 8, তাহলে 8-এর সাথে কত যোগ করলে 15 হচ্ছে? 6 আর 8-এ হচ্ছে 14, 14-এর সাথে 1 যোগ করলে হয় 15, এজন্য আমরা এখানে 1 নিব। এখানে আমরা 1 নিব। তারপরে এই পাশে যদি দেখি ডান পাশে 4 আর 8-এ হচ্ছে 12, যোগ করলে 15 পেতে হলে আর কত লাগে? 3 লাগে, এজন্য আমরা এখানে এই 3 নিব। এই 3 আমরা এখানে নিয়ে নিলাম। তারপরে একদম লাস্ট 4 আর 2 হচ্ছে 6, 6-এর সাথে কত যোগ করলে 15 হয়? নিশ্চয়ই 9, 9 যোগ করে দিলাম। তো এইভাবে আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করে ফেললাম। এটা সিম্পল একটা সাধারণ নিয়ম,
যেটা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে আছে। আমরা এখন একটু টেস্ট করে দেখি 15 হয়েছে কিনা সব পাশে। 2 আর 4 হচ্ছে 6, 6 আর 9 15, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 6 15, 6 আর 1 7, 7 আর 8 15, আবার 6 আর 5 11, 11 আর 4 15, 5 আর 2 7, 7 আর 8 15। আশা করি সবাই বুঝতে পেরেছ। দ্বিতীয় পদ্ধতি, এটা একটা ব্যতিক্রম পদ্ধতি যেটার নাম হচ্ছে ডায়াগোনাল রুল বা কর্ণ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা বিজোড় যেসব ম্যাজিক বর্গ আছে বিজোড় ক্রমের, যেমন 3, 5, 7, এগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো এই ডায়াগোনাল পদ্ধতিটা শিখলে বিজোড় ক্রমের জন্য আলাদা করে আর কোনো নিয়ম শিখতে হয় না। যেমন উপরেরটা আমরা শিখলাম, এই নিয়মটা শুধুমাত্র এটার ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু মানে অন্যান্য যে ক্রমগুলো আছে বিজোড়, যেমন 5, 7, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আমরা এমন একটা রুলস শেখার চেষ্টা করব যে রুলসের মাধ্যমে আমরা বারবার প্রত্যেকটা ক্রমের জন্য আলাদা আলাদা নিয়ম না শিখে একটা ক্রমের একটা নিয়ম শিখেই ওইটা দিয়ে যেন আমরা পরবর্তী ক্রমের কাজগুলো করতে পারি। যেমন 3-এর যদি আমরা এই ডায়াগোনাল পদ্ধতিটা শিখি, তাহলে সেই ক্ষেত্রে 5 এবং 7-এর যে পদ্ধতি আছে সেটাও আমরা বুঝতে পারবো বা একই নিয়মে আমরা করতে পারবো। তো আমরা শুরু করি। এইখানে এটাও একটা 3 ক্রমের বর্গ, 3 ক্রমের বর্গ। কীভাবে 3 ক্রমের বর্গ? এই প্রতি পাশে 3টা করে ঘর আছে। এই যে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। এজন্য আমরা এটাকে বলতে পারি 3 ক্রম। অথবা এভাবেও চিন্তা করতে পারি, যেহেতু বর্গক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, 3 ক্রম বলতে হচ্ছে তাহলে দৈর্ঘ্য 3 এবং প্রস্থ যদি 3 চিন্তা করি, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9। তার মানে এখানে 9টি ঘর থাকার কথা। এখানে কিন্তু 9টি ঘরই আছে, 1 2 3 4 5 6 7 8 9। তো এই পদ্ধতিটা প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথমের কাজ হচ্ছে এই বর্গক্ষেত্রে একদম উপরের সারিতে, সারি বলতে এই যে আড়াআড়ি যে পাশে পাশে যে ঘরগুলো আছে এগুলোকে সারি বলা হচ্ছে, এবং উপরে এই যে এক একটা লম্বালম্বিভাবে যে ঘরগুলো আছে এগুলোকে কলাম বলা হচ্ছে। তাহলে পাশাপাশি এগুলো হচ্ছে সারি, আর উপরে এই যে লম্বালম্বি এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম, এগুলো কলাম, এগুলো হচ্ছে সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এইটা একটা সারি। তো ফার্স্টে একদম বর্গক্ষেত্রের উপরের সারির মাঝ বরাবর এখানে আমাদের নিতে হবে 1, নিতে হবে কত? 1 নিতে হবে। যেমন এটা মাঝ বরাবর কেন হলো? এই যে এই সারির এটা হচ্ছে মাঝের ঘর, এবং পাশে এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে। তো এরপর কাজ হচ্ছে এই কোণা বরাবর একটা তীর চিহ্ন দিতে হবে। কোণা বরাবর একটা তীর চিহ্ন দিলাম। তীর চিহ্নটা দেওয়ার পর দেখতে হবে এই তীর চিহ্নটা কোন কলামের উপরে অবস্থান করছে। নিশ্চয়ই এই কলামের উপর অবস্থান করছে। তো এই কলাম মানে এই কলাম বরাবর যদি অবস্থান করে থাকে, সেক্ষেত্রে রুলসটা হচ্ছে এই কলামের একদম শেষের ঘরে এই পরের সংখ্যাটা বসাতে হবে। মানে 1-এর পরের সংখ্যা কত? 2, তাহলে সেটা বসাতে হবে। আরেকটি কথা বলে নিচ্ছি, উপরের যে তীর চিহ্নগুলো দিব এগুলো নির্দেশ করবে কলাম। এগুলো কি নির্দেশ করবে? এগুলো কলাম নির্দেশ করবে। একটু লিখে দিই পাশে। উপরের তীর চিহ্ন কলামকে বোঝাবে। আর পাশের তীর চিহ্ন সারিকে বোঝাবে। তা এরপরে তাহলে প্রথমে আমাদের কাজ কী ছিল? বর্গক্ষেত্রের একদম উপরের সারির মাঝের ঘরে প্রথম সংখ্যা মানে 1 বসানো। এরপরে এই যে কোণা, প্রত্যেকটা ঘরের যে কোণা বরাবর এখানে একটা তীর চিহ্ন দিলাম আমি। এই তীর চিহ্নটা দেওয়ার পর দেখতে হবে, যেহেতু এটা উপরের তীর চিহ্ন, তাহলে উপরের তীর চিহ্ন কাকে নির্দেশ করবে? কলামকে নির্দেশ করবে বা কলামকে বোঝাবে। তাহলে এই কলামের প্রথম ঘর কিন্তু নেওয়া যাবে না। এই তীর বরাবরে যদি চিন্তা করি, এই তীরের কাছাকাছি ঘর হলো এটা, তার মানে এটা হলো প্রথম ঘর। প্রথম ঘর নেওয়া যাবে না, একদম এই ঘর থেকে একদম শেষ ঘর যেটা, সেখানে 1-এর পরের সংখ্যাটা বসাতে হবে। এরপর একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দেওয়ার পরে এবার বুঝতে হবে যে এখানে তীর চিহ্ন দিয়েছি মানে এটা হলো পাশের তীর চিহ্ন। এগুলো উপরে যেগুলো থাকবে এগুলো হলো উপরের তীর চিহ্ন, আর এটা হচ্ছে পাশের তীর চিহ্ন। পাশের তীর চিহ্ন সারিকে বোঝাবে। তাহলে এই তীর চিহ্নটা এই সারি বরাবর আছে, এই সারি বরাবর অবস্থান করতেছে। এই তীর চিহ্নের কাছে ঘর হচ্ছে এটা, তার মানে এটা হলো প্রথম ঘর। প্রথম ঘরে কিন্তু বসানো যাবে না, একদম লাস্টের ঘরে বসাতে হবে 2-এর পরের সংখ্যাটা। তার মানে এখানে আমরা নিব কত? 3। এবার আবার এই কোণা বরাবর একটা তীর চিহ্ন দিব, কিন্তু
এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে এর পরের ঘরটা এটা হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা সংখ্যা অলরেডি আছে। আর যদি সংখ্যা থেকে থাকে তাহলে কাজটা হচ্ছে এই ঘরের পরে যে ফাঁকা ঘরটা থাকবে সেখানে এর পরের সংখ্যাটা লিখতে হবে, মানে 3-এর পরের সংখ্যাটা লিখতে হবে। তার মানে এখানে আমরা 4 লিখব। এরপর আবার এই কোণা বরাবর একটা তীর চিহ্ন দিব। এই তীর চিহ্নটা বোঝাচ্ছে এই ঘর থেকে পরের সংখ্যাটা এই ঘরে হবে। তার মানে 4-এর পরের ঘরটা হচ্ছে, পরের সংখ্যা হচ্ছে 5, 5 লিখে ফেললাম। তারপরে এই কোণা বরাবর আরেকটা তীর চিহ্ন দিব। তার মানে এই পরের ঘরে হবে হচ্ছে 6, 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, তা এই জন্য এই ঘর যেহেতু ফাঁকা ছিল এই ঘরে 6 লিখলাম। এরপরে এই কোণা বরাবর আর একটা তীর চিহ্ন দিব। এটা হলো উপরের তীর চিহ্ন। উপরের তীর চিহ্ন কলামকে বোঝায়। তো এইখানে এই তীর চিহ্নর নিচে কিন্তু কোনো কলাম নাই। এই তীর চিহ্নর নিচে একটু খেয়াল করে দেখো, কোনো কলাম নাই। তার মানে যেহেতু কলাম নাই সেহেতু কী করতে হবে, সেহেতু পরের সংখ্যাটা কলাম বরাবর, যদি কলাম থাকতো তাহলে কলামের একদম শেষের ঘরে বসতো। যেহেতু কলাম নাই এজন্যই সংখ্যাটা ব্যাক করে এই নিচের ঘরে বসবে। এই নিচের যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরে 7 বসবে। যেহেতু 6-এর পরের সংখ্যা 7, তাই এখানে 7 বসলো। এরপর আবার এই একটা তীরচিহ্ন দিতে হবে। যে তীরচিহ্ন পাশের, যেহেতু এটা তীরচিহ্ন, পাশের তীরচিহ্নটা কাকে বোঝাবে? সারিকে বোঝাবে। এই তীরচিহ্নের কাছের ঘর হচ্ছে এইটা, তার মানে এটা হলো প্রথম ঘর এই সারির। আর এই তীরচিহ্নটা এই সারি বরাবর আছে, এটা হচ্ছে প্রথম ঘর। প্রথম ঘরে তো বসানো যায় না, একদম লাস্টের ঘরে বসাতে হয়, মানে শেষের ঘরে বসাতে হয়। আর 7-এর পরের ঘর সংখ্যাটা হচ্ছে 8, তাই 8 এখানে বসবে। আশা করি সবাই বুঝতেছো। এরপরে এই কোণা বরাবর আরেকটা তীরচিহ্ন দিব। এই তীরচিহ্নটা দেখতে হবে কোন কলাম বরাবর আছে, কলম বরাবর আছে। কারণ কেন কলাম বরাবর আছে চিন্তা করতে হবে, কারণ উপরের তীরচিহ্ন কিন্তু কলামকে বোঝাবে। এটা উপরে যেহেতু তীরচিহ্ন এজন্য এটা কলামকে বোঝাবে। তাই এই তীরচিহ্নের কাছের ঘর হচ্ছে এইটা, তার মানে এটা হলো ফার্স্ট ঘর। তো আমরা তো ফার্স্ট ঘর দেখি না, আমরা সবসময় লাস্ট ঘর দেখব। তাহলে এই তীরচিহ্নের একদম থেকে শুরু করে নিয়ে সর্বশেষ এই কলামের ঘরটা হচ্ছে এইটা। আর 8-এর পরের সংখ্যা হচ্ছে 9, তাই আমরা এখানে 9 লিখে দিব। এই তো আমরা কর্ণ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই 3 ক্রমের যে ম্যাজিক বর্গ সেটাও বুঝতে পারলাম। তো এইটা যদি আমরা একটা টেস্ট করি, প্রত্যেকটা মানে সারি, প্রত্যেকটা কলামের যোগফল 15 হয় কিনা, কারণ আমরা জানি 3 ক্রমের ম্যাজিক বর্গের যোগফল অলওয়েজ 15 হয়। তো আমরা একটু দেখি, 4 আর 9 হচ্ছে 13, 13 আর 2 15, ঠিক আছে। একবার একটু কর্ণরটা দেখি, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 6 15, ঠিক আছে। 8 আর 5 হচ্ছে 13, 13 আর 2 15, ঠিক আছে। 8 আর 3 হচ্ছে 11 আর 4 15, ঠিক আছে। তারপরে এখানে 8 আর 1 9, 9 আর 6 15, তার মানে সবই কিন্তু ঠিক আছে। তো এইভাবে আমরা 5 ক্রমেরটাও কিন্তু করে ফেলতে পারি খুবই সহজে। 5 ক্রমেরটাও খুবই সহজে করে ফেলতে পারি। 5 ক্রমেরটাও আমরা নিচে এখন দেখে ফেলি। তো আমাদের এই কর্ণ পদ্ধতির যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যে প্রথমে বর্গক্ষেত্রের একদম উপরের সারির মাঝ বরাবর 1 নিতে হবে। উপরের সারির, বর্গক্ষেত্রের উপরের সারির মাঝ বরাবর 1 নিতে হবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 5, 5টা ঘর আছে। আর এই 5টা ঘরের মাঝের ঘর হচ্ছে এইটা, তাই আমরা এখানে 1 নিব। এখানে 1 নিলাম, নেওয়ার পরে আবার এইখানে এই যে কোণা বরাবর একটা তীরচিহ্ন দিব। আর আগের নিয়ম অনুযায়ী এই যে উপরের তীরচিহ্ন কাকে নির্দেশ করে? কলামকে নির্দেশ করে। তাহলে এই কলামের একদম শেষের ঘর হচ্ছে এইটা, এই জন্য এখানে লিখবো আমরা 2। 2 এর পরে এখানে একটা তীরচিহ্ন দিব। তীরচিহ্ন দেওয়ার পরে এই ঘর থেকে এই ঘরে কত হবে? 3 হবে। তারপর একটা তীরচিহ্ন দিব। তীরচিহ্ন দিয়ে, এটা যেহেতু পাশের তীরচিহ্ন, তাই পাশের তীরচিহ্ন কাকে নির্দেশ করবে? সারিকে নির্দেশ করবে। সারিকে নির্দেশ করবে। উপরের তীরচিহ্নগুলো এই যে উপরে অবস্থান করবে, আর পাশের তীরচিহ্নগুলো এই পাশে অবস্থান করবে। তাহলে যেহেতু এটা পাশের তীরচিহ্ন অলওয়েজ সারিকে নির্দেশ করে। তাহলে সারি যদি চিন্তা করি, তাহলে এই সারির একদম এই তীর থেকে নিয়ে শুরু করে শেষের ঘর হচ্ছে এইটা। তাহলে শেষের ঘরে আমরা লিখব 3-এর পরের সংখ্যা 4। তারপরে এখানে একটা তীরচিহ্ন দিব। এই ঘর যেহেতু ফাঁকা তাই এখানে আমরা লিখব 5। তারপরে এখানে একটা এই কোণা বরাবর একটা তীরচিহ্ন দিব এই ঘরেরই। কিন্তু দেখা যাচ্ছে যে 5-এর পরে এই ঘরে ফাঁকা নেই, তার মানে সংখ্যাটা ব্যাক করে নিচের ঘরে আসবে। সব ক্ষেত্রেই সংখ্যা যদি ফাঁকা না থাকে, পরের ঘরে যদি ফাঁকা না থাকে, সেক্ষেত্রে ব্যাক করে নিচের ঘরে আসে, ওই সংখ্যা নিচের ঘরে আসে। তার মানে এখানে হলো 6 হবে। এরপর আবার এখানে একটা তীরচিহ্ন দিব। এখানে কত হবে? এখানে হবে 7, যেহেতু ফাঁকা আছে। পরের ঘরে আবার যাব, এখানে কত হবে? 8। এখন এই উপরে কোণা বরাবর আর একটা তীরচিহ্ন। এটা যেহেতু উপরের তীরচিহ্ন তাহলে এটা একটা কলামকে নির্দেশ করবে। আর এই কলামের একদম শেষের ঘর হচ্ছে এইটা, তার মানে এখানে লিখতে হবে হচ্ছে 9। তারপরে এখানে পাশে আবার একটা তীরচিহ্ন দেবো এই কোণা বরাবর।
দেখা যাচ্ছে এই তীর চিহ্ন এই সারিকে নির্দেশ করতেছে, আর এই সারির একদম শেষের ঘর হচ্ছে এইটা। 9-এর পরের সংখ্যা হলো 10, তাই আমরা এখানে 10 লিখে দিলাম। তারপর এখানে একটা তীর চিহ্ন দিব, কিন্তু দেখা যাচ্ছে এই ঘরে একটা সংখ্যা আছে, তাই জন্য এখানে লেখা যাবে না। 10-এর পরের সংখ্যাটা ব্যাক করে নিচের ঘরে আসবে, তার মানে এখান থেকে লিখবো 11। এই কোণা বরাবর আরেকটা তীর চিহ্ন দিব, এখানে লিখবো 12। তারপর একটা তীর চিহ্ন দিয়ে এই ঘরে যাবে, এখানে লিখবো 13। তারপর একটা তীর চিহ্ন দিয়ে এই ঘরে, এখানে লিখবো 14। তারপর একটা তীর চিহ্ন দিয়ে এখানে লিখবো 15। এবার আবার এই কোণা বরাবর একটা তীর চিহ্ন দিব। এই তীর চিহ্ন যেহেতু উপরের তীর চিহ্ন, তাহলে এটা কলামকে নির্দেশ করবে। কিন্তু দেখা যাচ্ছে, দেখো এইখানে কিন্তু কোনো কলাম নাই, এখানে কোনো কলাম নাই, এই তীর চিহ্নের নিচে কোনো কলাম নাই। তার মানে যেহেতু কলাম নাই, তাহলে পরের সংখ্যাটা ব্যাক করে এই নিচে পরের ঘরের সংখ্যা বসবে, মানে নিচের যে ঘরটা আছে সেই নিচের ঘরে বসবে। তার মানে এখানে বসবো হচ্ছে 16। পরে আবার একটা তীর চিহ্ন দিতে হবে, এটা যেহেতু পাশের তীর চিহ্ন, তাহলে এটা নির্দেশ করবে সারিকে। তাহলে এটা হলো এই সারি বরাবর আছে, এই সারি বরাবর এটা হচ্ছে তীর চিহ্ন থেকে এটা হচ্ছে শেষ ঘর, আর এখানে তাহলে বসবে হচ্ছে 17। এখানে বসবে হচ্ছে 17। এবার এই কোণা বরাবর আরেকটা তীর চিহ্ন দিব, এখানে একটা তীর চিহ্ন দিলাম। উপরের তীর চিহ্ন অলওয়েজ কলামকে নির্দেশ করে। দেখা যাচ্ছে যে কলাম হচ্ছে এইটা, এই কারণে তীর চিহ্নের নিচে কলাম এইটাই, তাহলে এই কলামকে নির্দেশ করবে। তীর চিহ্ন থেকে এটা হচ্ছে প্রথম ঘর, আর এটা হচ্ছে শেষ ঘর। আমরা অলওয়েজ কিন্তু শেষ ঘরে লিখতেছি, তার মানে 17-এর পরের সংখ্যা হচ্ছে 18, এখানে 18 লিখব। আবার কোণা বরাবর একটা তীর চিহ্ন দিব, এই পরের ঘরটা হচ্ছে ফাঁকা, তাই এই জন্য এখানে আমরা 19 লিখে ফেলবো। তারপর আবার এই কোণা বরাবর একটা তীর চিহ্ন, এই ঘর ফাঁকা, তাই এখানে আমরা 20 লিখে ফেলবো। এরপর আবার কোণা বরাবর একটা তীর চিহ্ন দিব, কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা সংখ্যা আছে, তার মানে এই ঘরে যেতে পারবে না। আর যদি যেতে না পারে তখন কি হবে, যে ঘর থেকে যেতে পারে না সেই ঘরের নিচে ব্যাক করে, তার মানে 20-এর নিচে হচ্ছে এই ঘর, তার মানে এই ঘরে ব্যাক করবে। এই ঘর হচ্ছে 21। তারপর আবার এই কোণা বরাবর একটা তীর চিহ্ন দিব, এখানে লিখতে হবে 22, কারণ এই ঘর ফাঁকা আছে। এরপর আবার এই কোণা বরাবর একটা তীর চিহ্ন দিব, যেহেতু এটা একটা পাশের তীর চিহ্ন, ঘরের পাশের তীর চিহ্ন, এর জন্য এটা সারিকে নির্দেশ করবে। তাহলে এই সারির একদম শেষের ঘর হচ্ছে এটা, এজন্য আমরা এখানে একটা সংখ্যা লিখবো, মানে 22-এর পরের সংখ্যা 23, এখানে 23 লিখবো। এরপর আবার তীর চিহ্ন দিব, এই ঘরে যাবে, এই ঘরে ফাঁকা যেহেতু, এখানে লিখবো আমরা 24। 24 লেখার পর আবার এই কোণা বরাবর একটা তীর চিহ্ন দিব। এই তীর চিহ্নের নিচের কলাম হচ্ছে এইটা, উপরের তীর চিহ্ন কলামকে নির্দেশ করে, আর এই তীর চিহ্নের নিচের কলামটা হচ্ছে এইটা, এই কলামের শেষ ঘর হচ্ছে এইটা। তার মানে এখানে আমরা 24-এর পরের সংখ্যা 25 লিখব। আর এভাবে আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠিত হয়ে গেল। তো এবার আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন তো করলাম, কিন্তু যোগফল কত হয় তা ওই সূত্রের মাধ্যমে প্রকাশ করি, যে সূত্র প্রথমেই লিখে দিছিলাম। কোনটা? এই যে এটা, যেমন n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। n হচ্ছে ক্রম সংখ্যা, এটা যেহেতু 5 ক্রমের, তাহলে n এর জায়গায় 5 লিখব। 5 গুণ 5 স্কোয়ার যোগ 1 ডিভাইডেড 2, তার মানে 5 গুণ 5 স্কোয়ার যোগ 1 যোগ করলে হচ্ছে হয় 26 ডিভাইডেড 2। 2 দিয়ে 26কে কাটলে হয় 13, 13 আর 5-এ গুণ করলে হচ্ছে 65। তার মানে এই ম্যাজিক বর্গে প্রত্যেকটা পাশের যোগফল 65 হতে হবে। হ্যাঁ, এই প্রত্যেকটা পাশের যোগফল কিন্তু 65 হতে হবে। তো যে কোনো একটা পাশ তোমরা চাইলে দেখতে পারো, শুধু পাশের না, প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা সারি, প্রত্যেকটা কর্ণের প্রত্যেকটা কর্ণের যোগফল হতে হবে 65, তবে আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ ঠিক থাকবে। তোমরা যোগ করে দেখতে পারো, এখানে প্রত্যেকটা সারি এবং প্রত্যেকটা কলামের যোগফল 65 হয়েছে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো কীভাবে আমরা ম্যাজিক বর্গটা গঠন করলাম। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে নিচের কমেন্ট সেকশানে জানায়ও, সেটা আমি আবার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।